আলমে কুস্তো কালা হায়। আপনি কি দেখেন নাই যে জুলাই সন্ত্রাসের পরে জামাতের অফিসে সেনাবাহিনীর লোক পোশাক পরে মিষ্টি খাচ্ছে? এই যে আমার ভাবির বলে নাহিদ, তারপর কি জানা মাহফুজ, এদের কি কাঁধে নিয়ে ঘুরে নাই? আমেরিকার কাছে দেশটা বেচা দিছে, মানে ঘাটি ঘাটি করতে পারে না সেনাবাহিনী, মনে হয় কিছুটা এদিক সেদিক হয়েছে। কারণ সেনাবাহিনী তো জানে যদি এখানে ঘাটি বাটি করতে দেয়, ভারত যদি উল্টে যায়, তাহলে মাইকটা তো প্রথম আগে সেনাবাহিনী খাবে, আগে সিভিলিয়ান তো পরে, আগে তো সেনাবাহিনী। তো ওরা ওদের পিঠ বাঁচাতে যে এই রিস্ক নেয় নাই। মানে ধরেন আপনি একটা জিনিস চুরি করে বেচে ফেলবেন, জানেন এই চুরি করতে গেলে আপনার পিঠের চামড়া থাকবে না, আপনি কিন্তু যত বড় চোর হন আপনি ওই রিস্ক নেবেন না। চোর অন্য এলাকায় যায় চুরি করে কেন, যে নিজের এলাকায়। তো দেখেন ব্যাপারটা হয় কি, ওরা এই পাকিস্তানের কাছ থেকে ট্রেনিং নিতেছে, এটা আমি থ্রেট মনে করি না। কারণ যেই গোষ্ঠী ওই যে পিতৃ পরিচয়হীনের মতো যারা তারা বাপ ডাকে, কিভাবে নেবে আসলে না ভারত এইভাবে নেবে না। দেখেন আপনি খেয়াল করেন স্বাভাবিকভাবেই পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় সংখ্যক মিলিটারি সারেন্ডার করছে ভারত বাংলাদেশের কাছে। এত বড় সংখ্যক মিলিটারি কোথাও সারেন্ডার করে নাই। কাপড় চোপড় খুইলা ওদের, মানে কি একটা অপমান। হ্যাঁ, ওদের লিডার বলছিল না মরে যাবো, সারেন্ডার করবো না, করছে না, পিস্তল রিটার্ন করছে না, করছে। তো লজ্জাজনক পরাজয়। তো এখন এই পরাজিত অপশক্তির কাছ থেকে যদি কেউ ট্রেনিং নেয়, ও তো পরাজয়ের ট্রেনিং নেবে, ওর তো জীবনে কোনো জয় নাই। পাকিস্তানের জয় কি আছে বলেন তো? আজকে আমেরিকা এত দূরে, আমেরিকার কাছে দেশ বেচতে গেছে, জামাত তো কাছে পাকিস্তানের কাছে বেচতো, পাকিস্তানের তো টাকা নাই কেনার, ওরা তো নিজেরাই ভিক্ষা করে খায়। তো যেই কারণে ভাই ওই যে এক এক সময় এক একজনের বাপ ডাকতেছে, এই জিনিসটা করিয়া ভারত চাণক্য নীতির দেশ। 1971 দেখেন পাকিস্তানকে দিয়ে প্রথম হামলা করাইছে, আগে করে না, চাইলে তো তখনই তো আপনার মার্চ এপ্রিলই তো হামলা করতে পারতো, হ্যাঁ ঘাটটা ধরতে পারতো। ওরা কিন্তু সময় নিছে যে তুই একটা মার, আগে একটা মার। হ্যাঁ, তো আন্তর্জাতিক আইনে কোনো আইনে তারা আটকাইতে পারে না ভারতরে। তো এখন যদি আপনি থ্রেট ফিল, মানে ভারত দেখেন এই যে 10 ট্রাক অস্ত্র মামলার সাথে বাংলাদেশের রাজনীতি কোথা থেকে কোথায় গেছে। হ্যাঁ, এই যে ঈদের পরে আন্দোলন, এইটাই ছিল সর্বোচ্চ হ্যাডাম। তো এটা কেন গেছে, এটা তো ভারত জানান দিয়ে করবে না। এখন যদি এরকম থ্রেট তারা তৈরি করে, ভারত তো বসে থাকবে যে করো, কতটুকু করো। কারণ যদি সমকক্ষ হইতো, পাকিস্তানকে অনেকটা ভারত সমকক্ষ মনে করে, তারা পারমাণবিক শক্তি, তো তাদের সাথে ফাইটটা ইনিশিয়ালি করতো। বাংলাদেশের সাথে ওরা এটা করবে না। তুমি জঙ্গি বানাও, মারো একটা। আপনার মনে হয় না কেন বাংলাদেশের সাথে বর্ডার দিয়ে দিয়েছে, কেন নেপালের সাথে কোনো কাটাতার নাই? নেপালকে ভারত থ্রেট মনে করে না, অথচ নেপাল হইয়া চীন কিন্তু নেপাল হইয়া ঢুকতে পারে, ওইটা তারা থ্রেট মনে করে না। কারণ ওই মানুষ যদি বেইমানি করে, স্থানীয়রা বেইমানি করে, তাহলে ওই দেশের উপরে বিশ্বাস থাকে না। কারণ স্থানীয়দের উল্টে দিতে পারে না। ইউক্রেন রাশিয়ার যুদ্ধ দেখেন, এই শুরু হয়েছে, কত মানুষ জন্ম হয়ে আব্বা ডাকা শুরু করে দিছে, নানা দাদিও ডাকে, স্কুলেও যায়, কিন্তু ইউক্রেন রাশিয়ার যুদ্ধ শেষ হয় না, আবার তাদের কোনো ফলাফলও পরিবর্তন নেই। আপনি দেখেন কারোর কোনো কিছু এমন না যে রাশিয়া ইউক্রেন সব নিয়ে নিছে, ওই দেখবেন বর্ডার এই যায় আসে ওই এক জায়গায়। কারণ তাদের ভূমির সাথে মানুষের একটা দেশপ্রেম আছে। আপনি দেখেন পাকিস্তানি মুসলমানরা বাংলাদেশের মুসলমানকে মুসলমান মনে করে না, কিন্তু ব্যক্তি স্বার্থে তাদেরকে উস্কানি দেবে। আবার ভারতের মুসলমান দেখেন, এই যে কয়েকদিন আগে বাঙ্গু, এই যে বিজেপিরা ক্ষমতা আসার পর বললো না ওখানে ভারতে নির্যাতন হইতেছে, এই হইতেছে, স্বয়ং তৃণমূলের নেতারা এসে বলছে এই বাঙ্গু মুসলমান তোরা থাম, তোদের কারণে আমাদের সমস্যা হয়, তোদের মুসলমান দরকার নাই। চিন্তা করছেন পাকিস্তানের নাগরিক আর ভারতের নাগরিকের মধ্যে এটা পার্থক্য। পাকিস্তানিরা বলবে যে না বাংলাদেশে একটু দাও, ও এই করতেছে, আমি মারতে পারতেছি না, আরে ওর একটু লেলায় দেই। মানে দেখবেন যে পরাজিত সে অন্যরে প্রক্সি খেলে, আর যে খেলে ডিরেক্ট খেলে। আপনি ইসরায়েলের অপছন্দ করতে পারেন, কিন্তু ইসরায়েলের খেলা কিন্তু ডিরেক্ট, ওর কিন্তু কোনো প্রক্সি নেই। ইরান দেখেন ওই ইসরায়েলে প্রক্সি দিয়া এখন ডিরেক্ট অ্যাটাক করছে, কারণ ওই এই প্রক্সি দিয়ে এইভাবে হয় না। পাকিস্তান প্রক্সি খেলতেছে আমাদের দিয়া, ভারতের সাথে ঘুরে খেলতেছে, এইগুলো আমার কাছে মনে হয় টুনকো। হ্যাঁ, এরা সিভিল ওয়ারের দিকে নিতে পারে, এই পরিস্থিতির জন্য ওরাই দায়ী থাকবে। 1971-এর মতো আগে তো এত প্রযুক্তি ছিল না, কে রাজাকার আর কে না, দাড়ি থাকলে দাড়ি কেটে ফেলছে আর চিনি নাই, মনে হয়েছে তো আরে বাঙালি। হ্যাঁ, পাঞ্জাবি খুলে ধুতি পড়ছে, বোঝা যায় না। এখন তো সবার আমলনামা তারাই নিজেরা তাদের ফেসবুকে সব জায়গায় দিয়ে রাখছে, চাইলেও ডিলিট হবে না। ফলে এখন যদি এরকম কোন ঘটনা ঘটে, তাহলে ওটা সার্ফ এক্সেল দিয়ে যেভাবে ক্লিন হয় ওইভাবে ক্লিন হবে, বাংলাদেশ রাজাকার মুক্ত হবে। আসলে সেই পর্যায়ে না যাক, কারণ দিন শেষে হয় কি, কিছু পাপির জন্য, কিছু কুলাঙ্গারের জন্য সাফার করবে তো সাধারণ মানুষ। ক্যাজুয়ালিটি তো আমরা কেউই আসলে সমর্থন করি না, সেটা যে কোনো মূল্যেই হোক। কিন্তু আমরা সাধারণ মানুষ নিয়ে কথা বলতেছি শেখ ফরিদ ভাই, ঠিক এই সময় আপনি যদি তাকান দেখবেন এই যে মন্দির ইস্যু কিংবা বর্ডার ইস্যুতে যারা সবচেয়ে বেশি উস্কানি দিচ্ছে, তার মধ্যে ধরেন কর্নেল হকের কথা বলা যায়, সাবেক কর্নেল আর কি, তারপরে কর্নেল বাতেন আছে, এবং তাদের সঙ্গে হেফাজত ইসলাম গতকাল একটা বিবৃতি দিচ্ছে এই ইস্যু নিয়ে, মন্দির ইস্যু নিয়ে। এটা তদন্ত করতে হবে, পেছনে কারা কেন করলো, কত টাকায় করলো, তাদের উদ্দেশ্য কি। হ্যাঁ, মানে
ওখানে মন্দির বানাইতেছে, মন্দির বানানোর উদ্দেশ্য কি? মানে সেখানে কি ডিজে গান চলবে কিনা, আবার এরকম কিছু বোধহয় মিন করছে। মন্দিরে কি হবে? আর মন্দিরে ধর্মকর্মই হবে, তাদের ধর্ম নিয়ে তারা কোনো কিছু একটা করবে, এরকম কিছু। যাই হোক, তারা এটা তদন্ত চাইছে। এর পেছনে কেফায়েতুল্লাহ আজহারি নামে একজন আছে, পাকিস্তানি এক এজেন্ট, যে আবার ইজিপ্টে যখন পড়াশোনা করতো তখন সে কিন্তু মুসলিম ব্রাদারহুড করার কারণে সে ওখানে গ্রেপ্তার হয়ে কয়েক বছর জেলও খাটছে। এবং এই লোক, আমি একটা ভিডিও রাখছিলাম, ভিডিওটা আপনাদেরকে দেখাইছি একটু আগে, কিন্তু ভিডিওটা এখন আর প্লে না করি, যে 130 কোটি টাকা সে হচ্ছে বিভিন্ন মাদ্রাসাগুলোতে পাকিস্তান থেকে এনে বিলি বন্টন করছে। তো এই যে সেনাবাহিনীর একটা অংশ, কর্নেল হক, কর্নেল বাতেনের মতো লোকজন রাওয়া ক্লাবের আন্ডারে, শতভাগ পাকিস্তানপন্থী একটা গ্রুপ এই মুহূর্তে পুরোপুরিভাবে ভারত বিদ্বেষী এই বিরোধী আগ্রাসনটাকে উস্কাইয়া দিতেছে। সঙ্গে রয়েছে কেফাতুল্লাহ আজহারির মতো এইসব সন্ত্রাসীরা। বাংলাদেশ সেনাবাহিনী আসলে দেশটাকে কোন দিকে নিচ্ছে? সেনাবাহিনীর এই রাওয়া ক্লাব বা বর্তমান যারা উস্কানি দিচ্ছে, কিছু যে দেখবেন আপনি, সেই ডায়াপার পরা লোকজন, হ্যাঁ, তারা 10 লাখ নিয়ে দিল্লি দখল করার ঘোষণা দেয়। তো আসলে সেনাবাহিনীর কি কোনো দায় আছে না নাই, বা তাদের কি কোনো নিয়ন্ত্রণ আছে না নাই এদের উপরে? আপনি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। সেনাবাহিনীর দায় না শুধু, এগুলো তো আসলে ভেতরে ভেতরে সেনাবাহিনী করাচ্ছে। আপনি কল্পনা করেন তো, শাহাদাত রাসেল, আপনি ঢাকাতে ছিলেন, রাজনীতি করেছেন, তারেক রহমানকে কুলাঙ্গার বলে বিএনপি ক্ষমতায় টিকে থাকে, এটা কি সম্ভব? সাধারণ হিসেবে সম্ভব কি? সম্ভব না। তারেক রহমানের সরকারকে কুলাঙ্গার বলে টিকে থাকা কি সম্ভব? সম্ভব না। আমরা যাই বলি না কেন, যেখানে জয় বাংলা স্লোগান দিলে আপনার জেল হয়ে যাচ্ছে, শেখ হাসিনার ছবি, জননেত্রী শেখ হাসিনার ছবি যদি মোবাইলে পায় জেল হচ্ছে, আওয়ামী লীগ করার কারণে পিতা আওয়ামী লীগ করলে পুত্রকে মেরে ফেলা হচ্ছে, পুত্র আওয়ামী লীগ ছাত্রলীগ করলে মাকে পিটিয়ে মেরে ফেলা হচ্ছে। আমি বলছি না যে ছাত্রলীগ আওয়ামী লীগ তুলসী পাতায় ধোয়া, তা বলতেছি না, একটু উদাহরণ দেওয়ার জন্য বলতেছি। তাহলে সেইখানে এইভাবে গালাগালি দেয়, কেউ কিছু বলে না, দালমে কুস্ত কালা হয়। আপনি কি দেখেন নাই যে জুলাই সন্ত্রাসের পরে জামাতের অফিসে সেনাবাহিনীর লোক পোশাক পরে মিষ্টি খাচ্ছে? এই যে আমার ভাবির বলে নাহিদ, তারপর কি জানা মাহফুজ, এদের কি কাঁধে নিয়ে ঘুরে নাই? সেনাবাহিনী কি করে এরকম রাজনৈতিক পরিস্থিতি? আপনারা 90-এর গণঅভ্যুত্থানের কথা আপনার মনে থাকার কথা, সেই আন্দোলনে সেনাবাহিনী কি করেছে? জাস্ট সেনাবাহিনী নীরব ভূমিকা পালন করছে। তারা কিন্তু ছাত্রলীগকে, ছাত্র দলকে, বাম ফ্রন্টকে কিন্তু কাঁধে নিয়ে ঘুরে নাই। জাস্ট জেনারেল নুরুদ্দিন কি যেন ছিল, তিনি কি বললো যে আমরা জনগণের সাথে, আর কোনো কথা বলে নাই। তারা কিন্তু কাউকে কুলাকুলি করে নাই, জাস্ট একটা অ্যাক্সেস দিয়েছে। কিন্তু এইবার কি করেছে? সেনাবাহিনী কাঁধে নিয়ে ঘুরেছে। সুতরাং আপনি কেন এদের দায় না, এরা এইগুলো করাচ্ছে? আপনি খেয়াল করেন যে নির্বাচন তো হয়ে গেছে, এখন কেন সেনাবাহিনীকে মাঠে থাকতে হবে? কে বলেছে? কোন আইনে তারা আছে? এই প্রশ্ন বাংলাদেশের বুদ্ধিজীবীরা এখন করে না, বাংলাদেশের মানবাধিকার সংস্থা এখন করে না, বাংলাদেশের গণতন্ত্রের ঠিকাদাররা এখন আর এই প্রশ্ন করে না যে সেনাবাহিনী এখনো কেন মাঠে। এই যে মৌলবাদ, যে জঙ্গিবাদের কথা বললেন, যে কেফায়েতুল্লাহ হেফাজতের নেতা মুসলিম ব্রাদারহুড করার জন্য মিশরে জেল খেটেছে, আপনি কি মামুনুল হকের ছবিটা দেখেন না? এমনকি আমাদের মধুপুরের পীর শহর, মানুষে বলে পীরেরা নাকি খুব ভদ্র নিরীহ। না, এই মধুপুরের পীর আর মামুনুল হক আফগানিস্তানে গিয়ে নিজেরা ভিডিও দিয়েছে লাইভ, যে তারা সেখানে দাওয়াত খাইতেছে তালেবানদের সাথে। আপনি তো, এমনকি সে এটাও লিখেছে তার ওইখানে পাসপোর্টে ভিসা নাই, ভিসা ছাড়া আছে গিয়েছে। এটা কে বলেছে? এটা আপনিও বলেন নাই, আসাদ নূরও বলেনি, আমি বলিনি, খোদ মামুনুল হক বলেছে। তো এগুলো কারা করাচ্ছে আপনি মনে করেন? এই বাংলাদেশের জঙ্গিবাদ উত্থানে অবশ্যই বাংলাদেশ সেনাবাহিনীর একটা ভূমিকা রয়েছে, কারণ বাংলাদেশের মোল্লা আর মিলিটারি, এরা দুই পক্ষই বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিরোধী, এরা দুই পক্ষই বঙ্গবন্ধুর বিরুদ্ধে, এরা দুই পক্ষই ভারত বিরোধী, এরা দুই পক্ষই বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে কাজ করেছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম শুনলে এদের গায়ে জ্বর আসে। এরা ৭২-এর সংবিধান বিরোধী। এরা দেখেন, এদের কমন শত্রু মোল্লা আর মিলিটারি, কমন শত্রুকে ছাত্রলীগ। মোল্লা মিলিটারি কমন শত্রুকে, যদিও ছাত্রলীগের বিরুদ্ধে, আওয়ামী লীগের বিরুদ্ধে মোল্লা তোষণের, মৌলবাদ তোষণের অভিযোগ রয়েছে, কিন্তু মোল্লা মিলিটারি মিলে ছাত্রলীগ, আওয়ামী লীগ, ভারত, হিন্দু এগুলোকে কমন শত্রু, এনিমি মনে করে। তো এই জায়গায় তো তারা তলে এক। আপনি দেখেন হিজবুত তাহরির একটা নিষিদ্ধ সংগঠন, এই হিজবুত তাহরিরের লিফলেট কিভাবে বুয়েটের ছাত্রদের হোস্টেলে কিভাবে গেল আমাকে বোঝায় বলেন। কিভাবে ডাউট সাইজের পোস্টার লাগানো হয়েছে। আওয়ামী লীগ বাংলাদেশের এমন কোন উল্লেখ বলি নেই যেখানে আওয়ামী লীগ নেই। আপনি কি এখন আওয়ামী লীগের কোনো পোস্টার ছাটাইতে দেখেন? ডাউট সাইজ কেন দেখেন না? আওয়ামী লীগের কি টাকার অভাব, না লোকের অভাব, না জনের অভাব?
কারণ এটা সেনাবাহিনী হিজবুত তাহরিরের পোস্টার লাগানোর সহযোগিতা করতো। আমি শেখ হাসিনার পোস্টার ছাপানোর জন্য আজকে তাহলে বলি, আমি নীলক্ষেতে বহু চেষ্টা করেছি, আমি জামালপুরে চেষ্টা করেছি, কেউ রাজি হয় না। আওয়ামী লীগ নিষিদ্ধ হতে পারে, কিন্তু বাংলাদেশে তো তার গ্রহণযোগ্যতা আছে। লাখো কোটি, এখনো 5 কোটি মানুষ আওয়ামী লীগের সমর্থক। এখনো ইলেকশন হলে আওয়ামী লীগ ক্ষমতায় চলে যাবে। তাহলে সেই আওয়ামী লীগের জননেত্রী শেখ হাসিনার একটা পোস্টার আমি করানোর জন্য অলরেডি আমি টাকাও দিয়েছি, 25,000 টাকাও মেরে দিয়েছে, ঠিক আছে? তারা এটা পোস্টার সাপ্তাহ সাহস পায় না, প্রিন্টার কয় না, সর্বনাশ হয়ে যাবে, আমার জেল হয়ে যাবে। তাহলে হিজবুত তাহরির মতো নিষিদ্ধ আন্তর্জাতিক ভাবে জঙ্গি সংগঠনের পোস্টার আপনি কোথা থেকে বানায় আনছেন? নিশ্চয়ই এটা সৌদি আরব থেকে পোস্টার হয়ে আসেন, বাংলাদেশ থেকে আপনি ছাপছেন, কে ছাপলো? তাও নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন। আর একটা উদাহরণ দিই আপনাকে, আপনি শুনেছেন, নিউজ পড়েছেন, শায়ক আব্দুর রহমান জঙ্গি, যার ফাঁসি হয়েছে, সেই জঙ্গির মাদ্রাসা খুলে দিল কি আমাদের জামালপুরে। কিন্তু শালা আমি জামালপুরের নাম এত প্রশংসা করে জামালপুরের নামটা এত উপরে নিয়ে আসতেছি, এই জঙ্গিদের মাদ্রাসা খুলতেছে, মানে আবার ডাউন করতে হবে জামালপুরের নাম। এটা আপনি কি মনে করতেছেন এটা শুধু বিএনপি করাইতেছে, শুধু জামাত? এদের পিছে কেউ নাই? জামাতের এখনো মুরতে কোলায় না জনসভা করার। 100 জামাত যদি মিছিল করে, আমরা 3 জন যদি দাঁড়ায় থাকি, জামাত পালাই যাবে। এখনো কোন সাহসে আসে তারা? সেনাবাহিনী। আপনি কি মনে করেছেন 77টা আসন যে জামাত, এগুলো এটা কিন্তু একটা ফরিদ ভাই, আমরা এটা দেখলাম যে ওই যে এনসিপি যে টোকাইর দোকান, হ্যাঁ, সেই দোকান পুরো বাংলাদেশে তারা কিন্তু লং মার্চ, রোড মার্চ, অনেক মার্চ করার ঘোষণা দিল। তারপরে যখন গোপালগঞ্জে দৌড়ানিটা খাইলো, যখন সেনাবাহিনী তাদেরকে নিরাপত্তা দিতে গিয়ে বা তাদেরকে পালাইতে সুযোগ করে দেওয়ার কারণে এক ধরনের সমালোচনায় পড়লো সেনাবাহিনী। হ্যাঁ, তারপরে কিন্তু সেনাবাহিনী আস্তের উপরে ওদের নির্বাচনী প্রচার, ওদের দলীয় প্রচারে সেনাবাহিনী আর কোন রকম প্রটোকল দেবে না বলে সরে গেল। যখন সরে গেল, তারপর থেকে কিন্তু ওদের সব মার্চ বন্ধ হয়ে গেল। হ্যাঁ, স্বাভাবিক কিন্তু করেনি তারা, এখনো বন্ধ হয়ে যাবে। এখনো সেনাবাহিনী বেড়াকে ফিরে যাক। আমার ভাবির পোলারা তেল চোরা যেরকম পালায় যায় না বাতি জ্বালাইলে অন্ধকারের মধ্যে, ওইভাবে আমার ভাবির পোলারা পালায় যাবে, সব পালায় যাবে। নইলে বঙ্গোপসাগর সরাসরি যখন ওদের পাশে থাকার জায়গা থেকে সরে গেল, তারপরে দেখলাম আস্তের উপর ওরা নাই হয়ে গেল। অথচ সেনাবাহিনীর কর্ডনের মধ্যে দাঁড়ায় তারা বলতো বাংলাদেশের 90% মানুষ আমাদের সঙ্গে, হ্যাঁ, আমাদেরকে জুলাইতে সব লিখে দেওয়া হয়েছে বাংলাদেশ, আমরা বাংলাদেশের সেনাবাহিনীকে গালি দিয়েছে, তারা সেনাবাহিনীকে কুকুর বলেছে, ডিজিএফআই এর অফিসের ইট খুলে নিতে চেয়েছে, যা বাংলাদেশে কোনো রাজনৈতিক দল কোনোদিন বলে নাই। এই হিম্মত কেমনে আসলো? দালমে কুস্তো কালা হায়। আর আপনি যেটা বললেন এই রাম মন্দিরের ব্যাপার, তারপরে ওই যে কেফায়েতুল্লাহ, এরা বাংলাদেশে এই বাংলাদেশের মাদ্রাসাগুলো তো এমনি বানানো হয় নাই, এগুলো তো ধর্মের কারণে বানায় নাই ভাই। এটা আমার কথা না, সৌদি আরবে প্রিন্স কি বলেছিল যে তারা মাদ্রাসা ইনভেস্ট করে, শব্দটা শুনেন, বলেছে আমরা মাদ্রাসা ইনভেস্ট করেছি, আমাদের বন্ধু রাষ্ট্রের পক্ষে সোভিয়েত ইউনিয়নকে ভাঙার জন্য আমরা মাদ্রাসা ইনভেস্ট করেছি। তো বাংলাদেশে তো মাদ্রাসা কেউ না কেউ ইনভেস্ট করতেছে। ওই কেফায়েতুল্লাহ নিজেরা লিল্লাহ করে 135 কোটি টাকা কই পাইলো? আপনারা তো 135 পাকিস্তান থেকে তাকে দেওয়া হয়েছে। তাহলে এখন বলেন, যে বলেছে পাকিস্তান, কোন পাকিস্তান? যে পাকিস্তান নিজে ভিখারিস্তান, তাহলে ওরাকে টাকা দিয়েছে। এইখানে আপনি দেখেন আচ্ছা, এই যে রাম মন্দিরের বিরোধিতা করতেছে বা রাম মূর্তির বিরোধিতা করতেছে, রাম মন্দির বা রাম মূর্তির বিতর্কে আমি না গিয়ে যদি আপনাকে প্রশ্ন করি, হিন্দুরা তাদের যেভাবে হোক তারা তাদের ধর্ম করার অধিকার রয়েছে, ওইখানে তাদের টাকাই হোক আর ভারতের টাকাই হোক আনছে, মনে করেন করেছে, অনুদান আপনি নিতেই পারেন। তাহলে পাকিস্তান, তুরস্ক যে 20 কোটি টাকা দিল একটা মসজিদের জন্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদের জন্য 20 কোটি টাকা আপনি কেন দিলেন? দালমে কুস্তো কালা হায়। এই যে মৌলবীরা বলতেছে যে মাদ্রাসা এই মূর্তি বানাইতে কে টাকা, আমিও দিছি টাকা, কিছু বলতেছে বলুক, আমি তো এখানে 10,000 টাকা চাঁদা দিয়েছি, আমি দিয়েছি। আমি কোন স্বার্থে দিয়েছি জানেন? এই দেশের পর্যটনের স্বার্থে, এই দেশের স্বার্থে, এই দেশের অর্থনীতির স্বার্থে। আমি মনে করি ওইখানে হিন্দুরাই বা কোন স্বার্থে বানাইতেছে আই ডোন্ট নো, আর মুসলমান কোন স্বার্থে বিরোধিতা করতেছে সেটা আমি জানি। কিন্তু আমি কেন করেছি? আমার দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি থাকবে, আমার দেশে এইখানে যদি এই মূর্তি করে, আমার দেশে ভারত থেকে 5 লক্ষ হিন্দু আসবে দেখতে প্রতি বছর মিনিমাম, আমি সেই স্বার্থে আমি করেছি, আমার দেশের স্বার্থ আমি আগে দেখবো। আপনি দেখেন ভারত এবং চায়না এত বিরোধ, দা কুমড়া সম্পর্ক। আপনি তো জানেন সবচেয়ে বেশি বাণিজ্য কার সাথে করে? ভারত এবং চায়না। আমেরিকার পরে সবচেয়ে বেশি বাণিজ্য চায়নার সাথে আর
এই ভারতের উভয়ের, অথচ দুইজনের দেশ নাম শুনতে পারে না। ব্যবসায়িক স্বার্থ আমাদের আগে দেখতে হবে। এই যে লিল্লাখোর মৌলবীরা তো কালকে যদি এই যে পাকিস্তানের উস্কানিতে, তুরস্কের উস্কানিতে ভারতের বিরুদ্ধে যুদ্ধের নামে আপনি এবং আসাদ যেটা বললেন, এটা তো অন্য জন্য প্রক্সি ওয়ারে নামবে। প্রক্সি ওয়ারে যারা নামে তাদের পরিণতি এখানে বাংলাদেশের কোনো স্বার্থের বিষয় নেই, পুরো ব্যাপারটা আপনি যদি আমার দেশের স্বার্থে ভারতের বিরুদ্ধে দাঁড়ান, আমিও তো দাঁড়াবো, আমার বাংলাদেশ আমার না, কিন্তু আপনি তো আমার দেশের স্বার্থে দাঁড়ান নাই। আপনি গেছেন নিজের স্বার্থ ধ্বংস করবেন, ভারতকে উস্কায় দিবেন। কারণ এইখানে পাকিস্তান তুরস্ক যা করতেছে, যে শত্রু মারতে, আমাদের জামালপুর একটা প্রবাদ আছে, যে শত্রু মারতে, বাঘ মারতে শত্রুকে বাড়াইতে হবে। তাহলে কি হবে, যদি বাঘে শত্রু রেখায় শত্রুকে, আর যদি বাঘ মারতে পারে তো আমার দুইটাই লাভ। তো ভারতের শত্রু মনে করতেছে পাকিস্তান, ভারতকে শত্রু মনে করতেছে তুরস্ক, তারা মিলকে জুলকে এই যে রোহিঙ্গা এবং বাংলাদেশের ভোদাইগুলারে নামায় দিতে আছে, যেগুলি খেয়ে এই পক্ষে মরে হেডিয়াম গোলাম। ফলাফলে যেটা আপনি বললেন, আমরা কেউ চাই না যে সিভিল ওয়ার হয়, আমাদের দেশের ক্ষতি। একেবারেই, আমরা একেবারেই সেটা কেউ চাই না।